সেই মানুষটার কথা শুনেও অপরূপার কোনো হেলদোল ছিল না। থাকবে কি করে? তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রহমান আর রহমান। সেখানে রূপনগরের সম্রাটকে তার মনে থাকার কথা নয়। আকাশে তারার মেলা বসেছে। চাঁদের জ্যোৎস্নাভা নদীর চলচলে পানিতে পড়ায় পানি চিকচিক করছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ তুলে ট্রলারের পাশ দিয়ে এগিয়ে চলেছে ছোট্ট মাঝারি নৌকাগুলো। শেহজাদকে ডেকে কোনো সাড়া না পেয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো সাফায়াত। চন্দ্রসুধার মুক্তদানার মতো ছড়ানো আলোক কচ্ছটা গায়ে মেখে পূর্ব দিক হয়ে পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শেহজাদ। তার চওড়া কপালের ভাঁজে হাজারো প্রশ্নের আঁকিবুকি স্পষ্ট কেলি করেছে। সাফায়াত ধীর পায়ে হেঁটে শেহজাদের পেছনে গিয়ে দাঁড়ালো। এর আগেও ইন্দিরাপুরে গিয়েছে তারা, তবে এবার পথ যেন ফুরাচ্ছে না। তাদের গন্তব্য বসু মল্লিক বাড়িতে। তাদের সকল প্রশ্নের উত্তর সুভাষিনী বসু মল্লিকের কাছে। সাফায়াত সাহস সঞ্চয় করে বলল, তুমি কি রূপার কথা ভাবছো? কিছু মুহূর্ত পিনপতন নীরবতার ঢেউয়ে ভেসে গেল। শেহজাদ উত্তর করলো, হ্যাঁ ওই রূপা। সাফায়াত উত্তেজিত বোধ করলো। কি করে নিশ্চিত হলে যে এই মেয়েটাই রূপা? শেহজাদ তার দিকে তাকালো। তার চোখের কোণায় লালচে আভা দেখা যাচ্ছে। ফুলকলিকে দেখার পর থেকেই তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার নগরে অশুভ ছায়ার আগমন তাকে অস্থির করে তুলেছে। এককালের অন্ধকার, কুসংস্কার, নোংরামি, ভণ্ডামি আর অশুভ ছায়া থেকে মুক্ত করে এই নগরকে তার সুশ্রী রূপ ফিরিয়ে দিতে অনেক কষ্ট করতে হয়েছে শেরতাজ আর শাহজাহান সুলতান এই দুই ভাইকে। তারপর সময়ের পরিক্রমায় বংশের সম্রাট হিসেবে শেহজাদের কাছে সেই দায়িত্ব আসে। 23 বছর বয়স থেকে সে রূপনগরের সম্রাট হিসেবে আখ্যায়িত হয়েছে, আর আজ বয়স 30-এ পদার্পণ। আজ 7 বছরে এই রূপনগরকে আগলে রেখেছে পরম মমতায়। সুশৃঙ্খল শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনে খুবই কোমল মনের পরিচয় দিয়েছে, আবার প্রয়োজনে তার কঠোর রূপ দেখেছে রূপনগরের মানুষ। সেই সম্রাট আজ রূপনগরের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত বছর খানেক আগে দেখা এক সন্ধ্যা বালিকার জীবন নিয়ে। ভাগ্য তার নিজস্ব কায়দায় রূপাকে তার মহলে নিয়ে এসেছে। কি অদ্ভুত নসিব রূপার! একদিন এক সময় এই মুহূর্তের জন্য হলেও যে শেহজাদ সুলতান তাকে ভেবে একটা রজনী নির্ঘুম কাটিয়েছিল, সেই শেহজাদ সুলতানই তাকে ডাকাত আখ্যা দিয়েছে। ভাবতেই শেহজাদের মনের গহীনে তুমুল সংঘর্ষ সংঘটিত হয়। ভাবনার দোলাচলে কেন রূপার এই পরিণতি? কাকে ভালোবেসে? সাফায়াত উত্তর না পেয়ে ফের জানতে চাইল। আমি তো রূপাকে বলতেই বসেছি, সে কখন বসন্তের সন্ধ্যায় দেখা হয়েছিল। আরও একটা বসন্ত তো চলে গেল। রোজ তো কত মানুষের সাথে পরিচিত হয়, মনে থাকে কয়জন? ও রূপাও হতেই পারে না, রূপা তো এমন না। ধুমায়িত চুরুটের শেষ অংশটুকু নদীর পানিতে ছুঁড়ে ফেলে শাহজাদ তাকালো সাফায়াতের দিকে। প্রচন্ড আত্মবিশ্বাসের সহিত বলল, আমি বোধহয় ওকে ওই দিন ওইটুকু না দেখলেও চিনতে পারতাম। সাফায়াত। সাফায়াত তার বিশ্বাস দেখে হতবাক হয়ে প্রশ্ন করে, এখন কোথায় যাবেন? মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে শাহজাদের কণ্ঠস্বর। শুভার কাছে। ও আমায় মিথ্যে গল্প শুনিয়েছিল। সাফায়াত ভাবনায় বুঁদ হয়ে ভাবে, রূপনগরের সম্রাট কি কোনোভাবে ওই দিন নিজের হার দেখেছিল সেই কালো পোশাকে আবৃত চক্ষুদর্শিনীর কাছে? মন্দির থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসছে। ধূপ ধোয়া আর শঙ্খধ্বনিতে মেতে আছে মল্লিক বাড়ির আঙিনা। এক বৃদ্ধা থালা হাতে মন্দির থেকে বেরিয়ে এসে উঠোনে দাঁড়াতেই চোখ পড়ল বাড়ির কর্তার সাথে হেঁটে আসা দুই সৌম্য দর্শন পুরুষ লোকের দিকে। তাদের কোথায় যেন দেখেছে, ঠিক ঠাওয়ার করে উঠতে পারছেন না বৃদ্ধ। নবু বলে ডাক দিতেই বেগুনি রঙের শাড়ি পরিহিতা এক মেয়ে ছুটে এসে বলল, কি হয়েছে, এত চিল্লাও কেন? আইসে দেখ রূপ। নমস্কার, আমরা রূপনগর থেকে এসেছি। সাফায়াতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটি মাথা ঢাকে আঁচল টেনে। কাকে চান? সাফায়াত উত্তর দেয়। সুভাষিনী আছে বাড়িতে? বৃদ্ধা আর মেয়েটি একে অপরের দিকে তাকাতেই বুড়ো বলে ওঠে, নগরের সম্রাট আইসে, বসতে দাও গিন্নি, শকুন্তলার পরিচালকও বটে।
এক প্রকার হইচই পড়ে গেল বাড়ির অন্দরমহলে। উঠোনে কেদারা পেতে বসতে দেওয়া হলো সাফায়েত আর শাহজাদকে। শাহজাদ তাদের এত আপ্যায়ন দেখে বিরস মুখে বলল, সুভাকে একটু ডেকে দিন, আমরা তার সাথে কথা বলতে এসেছি, খুব জরুরি। বাড়ির কর্তা নাতনিকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর সালোয়ার কামিজ পরিহিতা এক যুবতী মেয়ে উঠোনে পা রাখলো। তার বিস্মিত চোখ জোড়া চকচক করে উঠল কৌতূহলে। সাহেব আপনারা? শাহজাদ বুড়োকে বলল, চাচা মশাই, আমরা একটু কথা বলতে চাইছি। কন, সমস্যা নেই, আমি যাইতাছি ভিতরে। আপনারা কথা কন, জল বাতাসা মুখে না দিয়া যাইবেন না। জি। বুড়ো যেতেই শুভার দিকে সন্দেহান কণ্ঠে প্রশ্ন করে, আজ ওর সম্বন্ধে জানতে এসেছেন সাহেব? ও তো কখনোই আপনার কথা জানতে চায়নি। সাফায়াত হতবিহ্বল চোখে শাহজাদের দিকে তাকায়। শাহজাদ তা তোয়াক্কা করে না, প্রশ্ন করে, তুমি কি আমার সাথে রূপনগরে যেতে পারো শোভা? শুভা চরম বিস্মিত হয়ে বলে, আমি? রূপনগর? কেন? ওখানে তোমার সই বন্দি হয়ে আছে। শাহজাদ রোশানলে দগ্ধ হয়ে বলল। শুভা শাহজাদের একের পর এক বিবৃতিতে অবাক হচ্ছে। এবার সে নিজেই তাদেরকে চমকে দিয়ে বলল, অপু? হ্যাঁ, যাকে আমি রূপা নামে চিনি। কিন্তু অপু তো রহমানের সাথে সাহেব। রহমান ওকে দক্ষিণাঘাটে ফেলে রেখে পালিয়েছে। আমি জানতামই রহমান এমন কিছু একটা করবে। আমি অপুকে অনেক সাবধান করেছি সাহেব, ও আমার কথা শোনেনি। সেদিন আমরা দর্জি বাড়ি গিয়েছিলাম, মেয়ে দর্জি, স্কুল বাড়ির পাশেই তার দোকান। অপু দুটো কাপড় সেলাই করতে দিয়েছিল। ফেরার পথে রহমানের সাথে দেখা হয়। ও তখন রহমানকে এড়িয়ে যেতে চেষ্টা করছিল। শুরুর দিকে রহমানকে উপেক্ষা করে চলেছে বেশ। রহমান ওকে এড়িয়ে যেতে দেখে আমাকে বলল, শুভা, অপাকে জিজ্ঞেস করো আমি কি ভুল করেছি। আমি উত্তর দিলাম, আপনি ওকে চিঠি লিখুন, তা ও পছন্দ করছে না। ওর দাদিজান চিঠি দেখে ফেলেছে, ওকে বকেছে, বলেছে খুব শীঘ্রই ওর নিকাহ দেবেন আর পড়াশোনা করাবেন না। অথচ ওর ইচ্ছে ছিল ও মাস্টারনি হবে। আপনার জন্য ওর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। রহমান সেদিন চুপ করে অপুর দিকে তাকিয়ে থাকে। ওর অসহায় দৃষ্টি দেখে সেদিন আমারও খুব খারাপ লেগেছিল। যার দুকুলে কেউ নেই সেই হয়তো অপুকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাই আমি আর কটু কথা বলতে পারিনি। বিশ্বাস করুন সাহেব, আমিও চেয়েছিলাম যাতে অপু রহমানকে ভালোবাসুক, কিন্তু ওর দাদিজান এটা চাননি। উনি আমাকে বলে রাখেন যে রহমানের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ যদি হয় তাহলে যেন বলে দিই আর অপুর পাশ না ঘেঁষতে। আমি রহমানকে বলেও ছিলাম এটা। সে প্রায় আমাদের বাড়ির পেছনে আসতো অপুর খোঁজ নিতে। তখন ভর দুপুর নয়তো সন্ধে, যখন আধার নামে। আমি বারণ করলে বলে, অপার মুখ থেকে শুনবো, তোমার কথা বিশ্বাস করি না। তারপর আমাকে আরও একটি চিঠি দেয়। নিষেধাজ্ঞা থাকায় আমি কোনোদিনই ওদের চিঠিগুলো পড়িনি। চিঠির সাথে ফুলের মালাও দিত। রহমান বয়সে আপনাদের সমবয়সী হবে, তাই আমি তার সাথে তর্কে যেতে ভয় পেতাম। অপুর জন্য তার অনুভূতিগুলোকে আমি সম্মান করতাম। তাদের দুজনের জন্যই আমার খারাপ লাগতো। বাড়িতে এই নিয়ে অনেক বকাঝকা শুনেছি, কিন্তু তারপরও আমি চিঠি আদান প্রদানে সাহায্য করতাম। অপু রহমানকে 32টা চিঠি লিখেছিল। ওই 32টা চিঠিতেই ও লিখেছিল, আমাকে ভুলে যান, আপনার আমার পথ আলাদা, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি রহমান দমে যায়নি। হয়তো এ কারণেই অপুও আর তাকে ফেরাতে পারেনি। 33তম চিঠি থেকে শুরু করে আর কোনো চিঠি অপা আমাকে দেখাতো না। আমার হাতে গুজে দিয়ে বলতো, দেখবি না কিন্তু। আমিও দেখতাম না। এভাবে তাদের শত শত চিঠি আদান প্রদান হয়। তাদের সম্পর্কে আমিও খুশি ছিলাম, কারণ রহমান অপুকে ভালোবাসতো। তন্মধ্যে একদিন অপুর দাদি মারা যায়। ঘুমের মধ্যে মারা যান উনি। সকালে উঠে অপু দাদির মরা লাশের ওপর শুয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। দাদি একমাত্র অভিভাবক ছিল ওর। দাদিকে হারানোর পর ও খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি আমার মাসির বাড়িতে গেলাম 2 দিনের জন্য। ফিরে এসে দেখি ওর অবস্থা খুব খারাপ। নাক আর ঠোঁটের মাঝ লালচে হয়ে গিয়েছে।
যেন ওখানে রক্ত জমাট বেঁধে আছে, হাতের তালুতে পোড়া দাগ। বুঝতে পারলাম ওর চাচি অত্যাচার করেছে ওকে। আমি ওকে তার পরের দিন আমার ডক্টর কাকুর কাছে নিয়ে গেলাম। ডাক্তার কাকু ঔষধ দিল। নাকের নিচে জমাট রক্ত দেখে বলল, সেরে যাবে, ঠিকমতো ঔষধ খাও। সেরেও গেল, কিন্তু তারপর থেকে অপু কেমন যেন হয়ে গেল। খোলা চুলে খালি পায়ে হেঁটে বেড়ায় সারাক্ষণ। আমি জিজ্ঞেস করলে বলে ও নাকি মাথার তালু জ্বলে যায়, পায়ের তালু জ্বলে যায়। সারাক্ষণ মাথায় তেল দেওয়ার জন্য পাগলামি করে। ওকে খোলা চুলে এর আগে ওর পড়াপড়শিরাও দেখেনি। একদিন তো আমাদের বাড়ির চলে এলো খোলা চুলে খালি পায়ে, গায়ে কোনো মতো ওড়না জড়িয়ে। ওকে ওই অবস্থায় দেখে কেউ সহজে চিনতে পারেনি। মায়ের কাছে তেল খুঁজলো। মা ওর আচরণে অবাক হয়ে বলল, কি হলো রে তোর? অপু মাথায় হাত চেপে বলে, তালুতে খুব জলে কাকি, তেল দাও, একটু বেশি করেই দাও। ওকে দেখে আমার কান্না পেল। আমি ডক্টর কাকুর কাছে গেলাম। রেগে মেগে বললাম, কি ঔষধ দিলে যার কারণে ও এমন আচরণ করছে? ঔষধগুলো তো অনেক ভারী। ডাক্তার কাকু ভয়ে চুপসে গেল। বলল, আজব কেস দেখছি, এত হালকা পাওয়ারের ঔষধ। আমি সেই দিন সন্ধ্যায় রহমানের সাথে ওকে দেখা করাতে নিয়ে গেলাম বিলের পাড়ে। রহমানকে দেখে ও একদম চুপচাপ শান্ত বালিকার মতো গিয়ে আমার সামনেই রহমানকে জড়িয়ে ধরল। রহমান ওর আচরণে অবাক হলো। লজ্জায় পড়ে গিয়ে ওকে দু হাতে জড়িয়ে ধরে আমাকে বলল, তুমি কি ওর পাগলামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাও? আমি সরে গেলাম। ওরা বিলের ধারে কতক্ষণ ছিল আমি জানি না। দাদিজানের হঠাৎ মৃত্যু ওকে এতটাই আঘাত করেছে, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধের পাওয়ারও বোধহয় ওকে সংক্রমিত করেছে। দিন দিন ওর ছটফটানি এতটাই বেড়ে গিয়েছিল, পাড়াপড়শিও বিচলিত হয়ে পড়ল। সবার পরামর্শে ওর চাচা ওকে ঘরবন্দি করে। জিনের আছরে পেয়েছে ভেবে ওর ঝাড়ফুঁক করায়। ডক্টরের কথা মতো ওর ঘরটা পরিপাটি করে সাজিয়ে রাখে। নিকাহের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে ওর চাচা। বিয়ে দিয়ে দিলে নিস্তার পাবে এই ভাবনা ছিল ওনাদের। প্রায় 2 সপ্তাহের ঘরবন্দি থাকার অপার সাথে আমি কথাবার্তা বলতে পারিনি। ঠাকুমা বলল, ওই ছেলেটা মেয়েটাকে লাইলি বানিয়ে ফেলেছে। আহা ভালোবাসা! সত্যি বলতে অপুর এমন পরিণতি কেন তার সঠিক উত্তর আমার জানা নেই। কারণ তারপরেই শোনা গেল ও আগের মতো তেলের জন্য পাগলামি করছে না, কান্নাকাটি করছে না, আগের মতো স্বাভাবিক হচ্ছে। রহমান একদিকে পাগল হয়ে যাচ্ছিল দেখা করার জন্য। আমি বললাম ও পুরোপুরি সুস্থ হোক, তারপর আমি ওকে গিয়ে বলবো দেখা করার জন্য। রহমান অধৈর্য গলায় বলল, না, তুমি দেখা করার ব্যবস্থা করে দাও, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, কোথায় নিয়ে যাবেন? বলল, নিকাহ করব, ওকে এখানে পোস্তে দেখতে পারবো না আমি। আমার কিছু করার ছিল না, তাই রহমান আর আমার সাথে দেখা করতে আসেনি। তার 2 দিন পর রূপা আমাদের বাড়িতে আসে। তখন সে একদম স্বাভাবিক, আগের মতো। খোলা চুল নেই, চোখে মুখে অশান্ত ভাবটা নেই, মাথা ঢাকা। হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে কেঁদে উঠে বলল, চলে যাচ্ছি শুভ। আমি বললাম, কোথায় যাবি? সে বলল, আমি ওনার সাথে চলে যাব। উনি বলেছেন আমাকে নিকাহ করবেন। সে জানলো রহমান নাকি মধ্যরাতে তার জানলার কাছে এসে জানলায় করাঘাত করেছিল, আর তখন সবটা বলেছে। আমি বললাম, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে কি করবি। কেন যেন আমার মন সায় দিচ্ছিল না সেদিন। আমি বললাম, রহমান সম্পর্কে তো কিছুই জানিস না, তোর চাচাকে বল রহমান সম্পর্কে খোঁজ নিতে। রহমানকেও বল তোর চাচার কাছে প্রস্তাব পাঠাতে। এভাবে যাস না, বিপদে পড়বি। আমি যেভাবে বলেছিলাম অপু হয়তো সেভাবেই বলেছিল রহমানকে, কিন্তু তারপর থেকে না রহমান না অপু কারোর সাথে আমার কথা হয়নি। এক সকালে ঘুম ভাঙতেই শুনতে পেলাম অপু পালিয়েছে। এ কথা শুনে আমি চমকাইনি, কিন্তু আহত হয়েছি খুব। ও আমার খুব কাছের বন্ধু।
আমার কথা না শুনে ও যদি কোনো বিপদে পড়ে এই ভয়টাই পাচ্ছিলাম। এখন আমি জানি না রহমান কেন ওকে ফেলে কোথায় হা হয়ে গিয়েছে। আমি আপনার কাছ থেকে কিচ্ছু লুকোইনি সাহেব, যা জানি তা বলে দিয়েছি। বলা শেষে লম্বা দম ফেলল শোভা। সাফায়েত জলের পাত্র বাড়িয়ে দিয়ে বলল, খাও। শোভা ঢকঢক করে পানি খেয়ে শাহজাদের দিকে তাকায়। শাহজাদ নিমগ্ন হয়ে ভাবে একটা মেয়ের উপর এতটা ঝড় বয়ে গেল, মেয়েটা বেঁচে আছে এটাই তো বেশি, তার উপর সে আঘাত করলো। তোমার কি মনে হয় রহমান কেন রূপাকে ঘাটে রেখে চলে গেল? এটা কি ইচ্ছাকৃত হয়েছে? আমি সঠিক জানি না সাহেব, তবে মনে হচ্ছে রূপার মানসিক সমস্যা হয়তো বুঝতে পেরেছে রহমান, তাই নিকাহ করবে না সিদ্ধান্ত নিয়েছে আর পালিয়েছে। সাফায়াত বলল, কিন্তু তুমি যে বললে রহমান ওকে ভালোবাসতো। আমি সঠিক জানি না সাহেব, আমার কত কিছু মনে হয়, আমার ধারণাটাই বললাম। শাহজাদ দাঁড়িয়ে পড়ল, বলল, আমার মনে হচ্ছে অন্য কিছু। শোভা তার সাথে দাঁড়িয়ে বলল, রাতের খাবারটা অনেক রাত হয়ে গিয়েছে, না খেয়ে যাবেন না? না শোভা, আমাদের রওনা দিতে হবে। ফিরতে ফিরতে আরো দেরি হয়ে যাবে। আসি, সামনেই তোমার বিবাহ, না হলে তোমাকে নিয়ে যেতাম। রূপার বোধ হয় এই সময় তোমাকে বেশি প্রয়োজন ছিল। শোভা নিরুপায় হয়ে বলে, আমাকে যেতে দিলে সত্যিই যেতাম সাহেব, কিন্তু উপায় নেই। একটা অনুরোধ করি আপনাকে, অপুকে দেখে রাখবেন। আমি ওকে খুব ভালোবাসি, ও আমার অনেক কাছের বন্ধু। শাহজাদ ওর মাথায় হাত রেখে তারপর বেরিয়ে যায় মল্লিক বাড়ির আঙিনা হতে। এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।